বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি শিক্ষার্থী ভাই ও বন্ধুদেরকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এই রাজশাহী ইউনিভার্সিটি আমাদের যে সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার সম্বন্ধে খুঁটিনাটি বিষয়গুলো এবং কিছু অজানা বিষয় যে বিষয়গুলো না জানার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে কাঙ্ক্ষিত সাবজেক্ট পায় না। আবার কিছু ভ্রান্ত ধারণা আছে, যে ভ্রান্ত ধারণাগুলো শিক্ষার্থীদেরকে যেটা পড়া দরকার, যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা না পড়লেই নয়, সেটা বাদ দিয়ে যেটা কম গুরুত্বপূর্ণ সেটাতে বেশি ঝুঁকে যায় কিছু ভ্রান্ত চিন্তা ভাবনা বা ধারণার কারণে। তো আমরা আজকে দেখব যে আসলে রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটের আসন সংখ্যা প্লাস মান বন্টন, কোন বিষয় দাগালে আমি কোন কোন সাবজেক্টগুলো পাবো, কোন বিষয় দাগালে কোন কোন সাবজেক্টগুলো পাবো না, এই বিষয়গুলো আজকে আমরা দেখব। তো চলো তাহলে সর্বপ্রথম আমরা রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সে পরীক্ষার মান বন্টনটা একটু দেখে আসি। রাজশাহী ইউনিভার্সিটির যে আমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো, এটা দুইটা শাখায় ভাগ করা হয়েছে। একটা হলো ক, এটা আবশ্যিক, এটা দাগাতেই হবে, তার মাস্ট, এটা দাগাতে হবে, এটা সবাইকে দাগাতে হবে। তার এখানে আছে পদার্থ, রসায়ন এবং আইসিটি। পদার্থতে আছে 25 নম্বর, 25টা কোশ্চেন থাকবে, রসায়নে 25টা কোশ্চেন থাকবে, আইসিটিতে 5টা কোশ্চেন থাকবে। এটার প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হলো 1.25 করে। তার এখানে 25 25 50 আর পাশে হলো 55। এই 55-এ 1.25 করে দিলে 31.25, 31.25, 6.25 এই মার্কটা আসবে। আরেকটা পার্ট ভাগ করা হয়েছে, সেটা হলো ঐচ্ছিক। ঐচ্ছিক হলো কি, যে 3টা অপশন আছে। তার এদিকে 55 আর এদিক থেকে 25 নিতে হবে, 3টা অপশন। 3টার মধ্যে একটা আছে বায়োলজি, এটা কেউ দাগাতে পারে, তখন 25টা কোশ্চেন গুণন 1.25, 31.25। এইটা যদি কেউ না দাগায় তাহলে সে গণিত দাগাতে পারবে, গণিতের 25টা 1.25, 31.25। অথবা জীববিদ্যা বা প্লাস গণিত, জীববিদ্যা প্লাস গণিত দেখালে জীববিদ্যায় পাবে সে 13টা কোশ্চেন, গণিতে পাবে সে 12টা কোশ্চেন, টোটাল হলো 25টা কোশ্চেন। 1.25 গুণ করলে 31.25। তার এই 3টা যে আছে আমাদের, এই 3টার মধ্যে যে কোনো একটা আমাকে দাগাতে হবে। আমি আবার রিপিট করতেছি, আবশ্যিকের সাথে ঐচ্ছিক থেকে একটা দাগাতে হবে। তার যে কোনো একটা, হয় জীববিদ্যা, নয়তোবা গণিত, নয়তোবা জীববিদ্যা এবং গণিত দাগালে 31.25। এই দিয়ে মোট মার্ক হবে কত, 100। আর প্রশ্নের সংখ্যা হবে কত, 80। কেন 80? কারণ এই যে 3টা যোগ করলে হয় 55, আর এখান থেকে যাবে হলো 25। এই 55 25 মিলে কত হয়, 80। ঠিক অনুরূপভাবে এখানে কিন্তু হয় 100। এখন প্রশ্ন হলো যে আমি ঐচ্ছিক থেকে কি কি দাগাতে পারবো, বা দাগাইলে আমার কেমন সাবজেক্ট আমি পাবো। খেয়াল করে দেখো, যদি ঐচ্ছিকে আমরা গণিত বিষয়টা দাগাই, এই যে গণিত বিষয়টা যদি ঐচ্ছিকে আমরা দাগাই, আমি টাইম ম্যানেজমেন্ট পরে আসতেছি, আগে গণিত বিষয়টা যদি আমরা দাগাই তাহলে আমি কোন কোন সাবজেক্টগুলো পাবো। গণিত বিষয়গুলো দাগালে আমি গণিত পাবো, পদার্থ পাবো, রসায়ন পাবো, পরিসংখ্যান পাবো, পপুলেশন সায়েন্স পাবো, অ্যাপ্লাইড ম্যাথ পাবো, শারীরিক শিক্ষা পাবো, ভূগোল ও পরিবেশবিদ্যা পাবো, ভূতত্ত্ব পাবো বা খনিবিদ্যা পাবো, মনোবিজ্ঞান, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিএসসি, ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আর একটা হলো আমাদের ট্রিপলি পাবো। তাহলে আমরা গণিত বিষয় দাগালে এই সাবজেক্টগুলো পাবো। তাহলে পাবো না কোনগুলা, যেমন আমরা ফার্মেসি পাবো না, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান পাবো না, আমরা পাবো না হলো উদ্ভিদ বিজ্ঞান, আমরা পাবো না প্রাণী বিজ্ঞান, আমরা পাবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আমরা পাবো না চিকিৎসা মনোবিজ্ঞান, আমরা পাবো না মাইক্রোবায়োলজি, এগ্রিকালচার, ফিশারিজ, ডিভিএম এবং ক্রপ সায়েন্স, এগুলো আমরা পাবো না। তার কি বলছি, যদি আমি ম্যাথ দাগাই তাহলে এই যে ফার্মেসি এটা পাবো না, প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান এটা পাবো না, আমরা উদ্ভিদ বিজ্ঞান পাবো না, প্রাণী বিজ্ঞান পাবো না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাবো না, চিকিৎসা মনোবিজ্ঞান পাবো না, মাইক্রোবায়োলজি পাবো না, এগ্রিকালচার পাবো না, ফিশারিজ পাবো না, ডিভিএম পাবো না এবং ক্রপ সায়েন্স পাবো না। তার এগুলো আমার এলিজেবল সাবজেক্ট হিসাবে আমাদের চয়েসে আসবে না যদি আমি ম্যাথ দাগাই। এবার আসি, যদি আমরা শুধু জীববিদ্যা দাগাই, শুধু জীববিদ্যা, তাহলে আমরা কি কি সাবজেক্ট পাবো, ফার্মেসি পাবো, প্রাণ রসায়ন পাবো, অনুপ্রাণ বিজ্ঞান পাবো, শারীরিক শিক্ষা পাবো,
মানে ভূগোল পাবো, মনোবিজ্ঞান পাবো, উদ্ভিদ বিজ্ঞান পাবো, প্রাণী বিজ্ঞান পাবো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাবো, চিকিৎসা মনোবিজ্ঞান পাবো, মাইক্রোবায়োলজি, এগ্রিকালচার, ফিশারিজ, ডিভিএম এবং ক্রপ সায়েন্স, এগুলো আমরা ইলিজিবল হব। কিন্তু পাবো না কোনগুলা? যেমন গণিতের জন্য আমরা ইলিজিবল হব না, গণিত আমরা পাবো না। পদার্থ আমরা পাবো না, রসায়ন পাবো না, পরিসংখ্যান পাবো না, পপুলেশন সায়েন্স পাবো না, অ্যাপ্লাইড ম্যাথ পাবো না, ভূতত্ত্ব পাবো না, অ্যাপ্লাইড কেমিস্ট্রি পাবো না, সিএসসি পাবো না, ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাবো না, ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাবো না, ট্রিপলি পাবো না। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি শুধুমাত্র জীববিদ্যা দাগাই তাহলে আমরা কিন্তু এই সাবজেক্টগুলো পাবো না। আবার যদি শুধু গণিত দাগাই তাহলে এই সাবজেক্টগুলো পাবো না। তাহলে আমাদের উচিত কোনটা? জীববিদ্যা এবং গণিত। এইটা যদি আমরা দাগাই, এই জীববিদ্যা এবং গণিত এই পার্টটা যদি আমরা দাগাই তাহলে আমরা কি করব? আমরা সব বিষয়গুলোর জন্য অ্যাপ্লিকেবল হব। তার মানে সি ইউনিটে মোট আসন সংখ্যা কত? 1517। এই 1517 সিটের জন্য আমরা অ্যাপ্লিকেবল হব কখন? যখন আমি এই পার্টটাতে দাগাবো। জীববিদ্যা এবং গণিত যদি আমি দাগাই তাহলে এই 1517 সিট, আমি এখানে আবার বলতেছি 1517 সিট, এখানে আবার আছে কিছু কোঠা আছে, কোঠাগুলো বাদ দিলে আমরা ধরে নিতে পারি যে মোটামুটি 1450টা সিট আমাদের সি ইউনিটে। এই 1450টা সিটের জন্য আমি অ্যাপ্লিকেবল হব কখন? যখন আমি জীববিদ্যা এবং গণিত উভয় বিষয় অ্যাটেন্ড করব, তখন আমি 1450 সিটের জন্য অ্যাপ্লিকেবল হব, বা আমার ইলিজিবল সাবজেক্ট এই 1450টা আসবে। তো সবচেয়ে ভালো হয় কোনটা? যে জীববিদ্যা এবং গণিত দেওয়া। কেন? কারণ ভর্তি পরীক্ষায় যদি তুমি যে আগেই সিলেক্ট করে ফেলো যে জীববিদ্যা আমি দাগাবো, তার মানে আমি ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো পাবো না। প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা সাবজেক্টের জন্য আমি এলিজিবল হব না। আবার কেউ যদি মনে করে আমি গণিত দাগাবো, তখন কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11টা সায়েন্সের জন্য, 11টা সাবজেক্টের জন্য সে এলিজিবল হচ্ছে না। তাহলে ভর্তি পরীক্ষার আগেই যদি আমরা কিছু সাবজেক্টকে বাদ দিয়ে দেই আমার লাইফ থেকে, বা আমি যদি মনে করি যে এই সাবজেক্টের জন্য আমি এলিজিবল হবই না, তাহলে সেক্ষেত্রে মনে হয় যে কিছু সিট, অনেক বড় মানের একটা সিট কমে যায়। তো যেহেতু তোমাদের কম্পিটিশন অনেক বেশি, সেহেতু আমার মনে হয় অপশন থাকাটা সবচেয়ে ভালো। এখন আসো যে জীববিদ্যা এবং গণিতকে কেন আমরা প্রিফেয়ার করব, বা কেন আমরা পরীক্ষার হলে দাগাবো। দেখো, যদি শুধু জীববিদ্যা আমরা দাগাতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু সময় কম লাগতেছে। কেন? জীববিদ্যাতে তো চিন্তা করার কোনো বিষয় না, কোনো ম্যাথমেটিক্যাল টার্মও না, এটা একটা ভিন্ন জিনিস। বাট গণিতের ক্ষেত্রে যে 25টা দাগাতে যাবে, তা কিন্তু 25টা দাগাতে গেলে একটা হিউজ টাইম লাগবে, যে টাইমটা পরীক্ষার হলে সে নাও পেতে পারে, বা 25টা কোশ্চেন পর্যন্ত পড়তে নাও পেতে পারে। আবার এটাও ঠিক যে জীববিদ্যা এবং গণিতের মধ্যে অ্যাকুরেসির কথা যদি বিবেচনা করি, তাহলে গণিতের অ্যাকুরেসিটা কীভাবে বেশি হবে? কারণ সে করে যেহেতু অ্যান্সার বের করবে, সেহেতু সুতরাং গণিতে তার কী হবে? মার্কটা বেশি উঠবে। এবার আসো জীববিদ্যা এবং গণিতের ক্ষেত্রে টাইমের ব্যাপারটা একটু বলি। দেখো, যে জীববিদ্যা এবং গণিত প্রিপারেশন নেবে, এই যে 13 নম্বর, এই 13 নম্বরে তো তার খুব একটা বেশি সময় লাগবে না। তাহলে সে বাকি সময়টা পুরোটাই 12টা কোশ্চেনে ব্যয় করতে হবে। তাহলে যে শুধু গণিত দাগাতে 25টা কোশ্চেনে যে টাইমটা তার লাগবে, অবভিয়াসলি তার 12টা কোশ্চেন দাগাতে গেলে তার চেয়ে কি কম সময় লাগবে। তো আমি যেটা মনে করি যে একটা স্টুডেন্ট জীববিদ্যা এবং গণিতকে যদি অ্যাটেন্ড করে পরীক্ষায়, সেটা হলো সবচেয়ে তার জন্য বেটার। যে এই 13 এবং 12 এটা খুব ইজিলি কিন্তু মানে টাইমটা কম সময়ের মধ্যে এই 25টা কোশ্চেন দাগানো কিন্তু খুবই সম্ভব। তো এই কারণে আমি সবসময় বলি যে জীববিদ্যা এবং গণিতটা যদি কোনো স্টুডেন্ট দাগায়, তাহলে সেক্ষেত্রে তার মার্ক ওঠার প্রবণতাটা কী থাকে? বেশি থাকে। এবার আসো যে অনেকেই কোশ্চেন করে যে জীববিদ্যা এবং গণিত, যেমন জীববিদ্যা যারা মেডিকেল কোচিং করছে তাদের কাছে জীববিজ্ঞান অনেক ইজি মনে হয়, তারা চেষ্টা করে যে জীববিজ্ঞান সাবজেক্টটাকে আমি, মানে জীববিদ্যাটাকে আমি দাগাবো, তাহলে আমার মার্ক বেশি উঠবে। আবার যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করছে, তারা জীববিজ্ঞানের দিকে একটু হলেও তাদের পড়াশোনা কম হয়েছে, তারা আবার মনে করে যে ম্যাথ আমি দাগাবো, ম্যাথ আমি ভালো মার্কস ক্যারি করতে পারবো। আমার কথা হলো যে এইটা যখন দাগাবো তখন আমার কিন্তু এই সাবজেক্টগুলো প্রায় 12টা সাবজেক্ট কমে যায়। 12টা সাবজেক্ট কমে গেলে আমার মার্কটা অনেক বেশি লাগবে সাবজেক্ট পাইতে গেলে।
আবার কেউ যদি জীববিদ্যা বা শুধু গণিত দেখায় তার ক্ষেত্রে সেম কথা, 11টা সাবজেক্টের জন্য সে অ্যাপ্লিকেবল হচ্ছে না। তার মানে ওই 11টা সাবজেক্ট বাদে বাকি সাবজেক্টগুলো পাইতে গেলে তার মার্কটাকে অনেক বেশি বাড়াতে হবে, মানে হিউজ লাগবে মার্কটা। যদি কারো এটা একটু বলি, কারো যদি জীববিদ্যা এবং গণিত দেখায় যদি 55 পায়, তাই যে সাবজেক্টগুলোর জন্য অ্যাপ্লিকেবল হবে, শুধু জীববিদ্যা বা শুধু গণিত দেখায় 62 পেয়েও কিন্তু ওই সাবজেক্টগুলোর জন্য সে অ্যাপ্লিকেবল হচ্ছে না, মানে ওই ইউনিটের সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে না। তাহলে খেয়াল করে দেখো, 55-62 প্রায় 7 মার্ক বেশি পেয়েও কিন্তু ওই সাবজেক্টগুলোর জন্য সে অ্যাপ্লিকেবল হচ্ছে না। তার মানে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে তুমি জীববিদ্যা এবং গণিত দেখালে কী অ্যাডভান্টেজগুলো পাচ্ছ, আর শুধু জীববিদ্যা শুধু গণিত দেখালে তুমি কোন অ্যাডভান্টেজগুলো পাচ্ছ না, এটা বোঝা খুবই জরুরি পরীক্ষার আগে। এবার আসো যে সবচেয়ে বড় যে বিষয়টা, সেই বিষয়টা হলো 5 নাম্বার। এটা নিয়ে অনেকের একটা ভালো ধারণা নাই। 5 নাম্বার যেমন রাজশাহী ইউনিভার্সিটির 5 মার্ক আছে, এটা অনেকেই হয়তোবা জানে না, বা অনেকে জানলেও আবার ভুল জানে। কীরকম ভুল জানে? যেমন অনেকের কথা এইরকম যে আইসিটিতে অবশ্যই পাশ করতে হবে, আইসিটিতে পাশ করতেই হবে। এটা অনেকেরই ধারণা যে আইসিটি সাবজেক্ট যেটা আছে এইটাতে কমপক্ষে 2 পাইতে হবে, এটা হলো অনেকের ধারণা। আসলে রাজশাহী ইউনিভার্সিটির যদি তোমরা সার্কুলার দেখো, তাহলে সেখানে 5 নাম্বার বলতে বলা আছে যে ক অংশ থেকে, তার মানে এই অংশ থেকে কমপক্ষে 25 পেতে হবে, এবং খ ঐচ্ছিক অংশ থেকে কমপক্ষে 10 পেতে হবে। এই 25-10 সহ মোট 40 নাম্বার পাইলে ওই স্টুডেন্টরা রাজশাহী ইউনিভার্সিটিতে পাশ করবে। তাহলে কি বললাম আমি, যে ক অংশ মানে আবশ্যিক অংশতে কোন কোন সাবজেক্ট আছে? পদার্থ, রসায়ন এবং কি আইসিটি, এই 3টা মিলে কমপক্ষে 25 মার্ক তাকে পাইতে হবে। এবং খ ঐচ্ছিক অংশ থেকে কমপক্ষে তাকে 10 পেতে হবে। এইটা মিলে, টোটালটা মিলে কতজন হয়? 40 হয়। তাহলে 40 যদি একটা স্টুডেন্ট পায়, তাহলে সে রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটে পাশ করলো। এখন খেয়াল করে দেখো, একটা কোশ্চেনের মার্ক কিন্তু 1.25, একটা কোশ্চেনের মার্ক কত? 1.25। তাহলে 1.25 যদি একটা কোশ্চেনের মার্ক হয়, তাহলে 40 মার্ক পাইতে গেলে এখন চিন্তা করে দেখো তো কয়টা কোশ্চেন তোমাকে দাগাতে হবে। যে 1.25 করে পার কোশ্চেন মার্ক, কিন্তু আমি 40 মার্ক পেতে চাই, মানে আমি অ্যাটলিস্ট পাশের হিসাবটা করতেছি যে আমি পাস করতে চাই। পাস করতে চাইলে আমার কত মার্ক প্রয়োজন, কয়টা কোশ্চেন আমার প্রয়োজন? পাস করতে গেলে আমার 32টা কোশ্চেন দাগালে আমি পাস করে যাব, যদি একুরেট আমি 32টা কোশ্চেন দাগাই। তাহলে পাশের জন্য বরাদ্দ কত আমাদের? 32টা প্রশ্ন। তাহলে 80টা প্রশ্নের মধ্যে 32টা প্রশ্ন যদি আমি একুরেট দাগাই, তাহলে আমি কিন্তু 100% পাস করব। পাশের পরে আমার কি সিরিয়াল আসবে? সিরিয়াল তোমরা জানো যে শিফট অনুযায়ী যেহেতু পরীক্ষা হয়, তার মানে আমাদের এবার রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা 2 শিফটে অনুষ্ঠিত হবে। কয় শিফটে অনুষ্ঠিত হবে? 2 শিফটে। তার মানে এই 1450কে যদি তুমি ভাগ দাও, 2 শিফটে ভাগ দাও, আমি কিন্তু কোঠা বাদ দিয়ে হিসাব করতেছি, 1450কে যদি 2 শিফটে ভাগ করে দাও তোমার, তাহলে প্রত্যেকটা শিফটে আসন সংখ্যা পড়তেছে 725টা করে, 725টা। তার মানে প্রথম শিফটে পরীক্ষা যারা দিবে তারা কত সিটের জন্য লড়বে? 725টা সিটের জন্য লড়বে। দ্বিতীয় শিফটে যে পরীক্ষা দিবে সেও কত শিফটের জন্য লড়বে? 725টা সিটের জন্য লড়বে। এখানে আগেই বলি, শিফটে পরীক্ষা হলে পূর্বের শিফটে বা পরের শিফটে, ধরো তোমার পরীক্ষা হলো সেকেন্ড শিফটে, ফার্স্ট শিফটে পরীক্ষা হওয়ার পরে তুমি কোশ্চেন দেখছো অনেক সহজ কোশ্চেন, তার মানে এটা আনন্দিত হওয়ার কিছু নাই যে তোমার কোশ্চেনটাও মনে শর্ট হবে, এটা আনন্দিত হওয়ার কিছুই নেই। কারণ ওর শিফটে যে শিফটে পরীক্ষা দিবে সে শিফটের কোশ্চেনের উপর বেসিস করে তার রেজাল্টটা হবে, বা মার্কসের উপর রেজাল্টটা হবে। তার পজিশন ওই শিফটে যা আসবে, পরের শিফটে যে ওই মার্কে ওই পজিশন আসবে, ব্যাপারটা কিন্তু এমন না। যে আর শিফটে যে কোশ্চেন হবে সে অনুযায়ী পরীক্ষা হবে, সে অনুযায়ী মার্ক হবে, সে অনুযায়ী তার সিরিয়াল হবে। এবং তুমি যে শিফটে পরীক্ষা দিবা সে শিফটের কোশ্চেন অনুযায়ী তোমার মার্ক আসবে, তোমার সিরিয়াল আসবে। এমন হচ্ছে যে সেম সিরিয়াল, বাট একজনকার মার্ক অনেক বেশি, একজনকার মার্ক অনেক কম। এটা হতেই পারে, কেন? কারণ হলো শিফট অনুযায়ী। তার মানে এই 1450টা সিটকে 2টা শিফটে ভাগ করলে 725টা করে হয়। তার মানে প্রত্যেকটা শিফটে 725টা সিটের বিপরীতে লড়বে। তার মানে কি, তাদের আলাদা একটা রেজাল্ট হবে, তাদের আলাদা একটা সিরিয়াল হবে, তাদের সাবজেক্ট চয়েসটা আলাদা হবে, মানে তোমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে। তার মানে তার যে সাবজেক্ট চয়েস দিবে সে অনুযায়ী তার এই 725টা সিট ফিল আপ হবে, তুমি যে সাবজেক্ট চয়েস দিবা সেখান থেকে তোমার 725টা সিট ফিল আপ হবে। তার মানে এখানে কোনো বৈষম্য নাই, টোটাল জিনিসটাই কি আলাদা আলাদা। এবং
কোনো শিফটের মার্কের সাথে কোনো শিফটের মার্ক যেমন কম্পেয়ার করার মতো না, কোনো শিফটের পজিশন থেকে কোনো শিফটের পজিশনও কম্পেয়ার করা কোনো সুযোগ নাই। তো আশা করি শিফটের ব্যাপারটা মনে হয় ক্লিয়ার হয়ে গেছে, যে তোমার অন্য শিফট নিয়ে চিন্তা করার কিছু নেই। তুমি তোমার শিফট নিয়ে চিন্তা করো, তুমি তোমার শিফটের কোশ্চেন নিয়ে চিন্তা করো, তুমি তোমার শিফটের মার্ক নিয়ে চিন্তা করো। কারণ তোমার জন্য বরাদ্দ 725টা সিটের মধ্যে একটা সিট, সেটা যে শিফটে পরীক্ষা দেবে সে শিফট অনুযায়ী। সুতরাং তোমার এখানে পাস করলেই তোমার 725টা সিটের বিপরীতে একটা সিরিয়াল তারা দিবে। সেটা হতে পারে 2000, 4000, 5000, যে কোনো কিছু হতে পারে। তার মানে তোমাকে পাস করতে হবে, অ্যাটলিস্ট পাস করলে তুমি তোমার রাজশাহী ইউনিভার্সিটির তোমার শিফটে একটা সিরিয়াল পাবা। তো আশা করি শিফটের ব্যাপারটা বোঝা গেছে, আসনের ব্যাপারটা বোঝা গেছে। তো এখন ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি, রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তোমরা যারা দিবা তাদের তো অবভিয়াসলি অভিনন্দন যে তোমরা একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছ। চান্স পাওয়া না পাওয়া এটা পরের বিষয়। তার আগে তুমি আশা করব যে তুমি তোমার এই যে ভ্রান্ত কিছু ধারণা আছে যে আমি কোনটা দাগাবো কিন্তু কোনটা দাগাবো না, এটাতে আইসিটিতে পাশ করলে আমি সিরিয়াল পাবো, না হলে সিরিয়াল পাবো না, এই যে ধারণাটা, এই ধারণাটা আজকে হয়তো বা এই ভিডিও দেখার পরে ক্লিয়ার হয়ে যাবে। এই ধারণা ক্লিয়ার হয়ে গেলে দেখবা যে তোমার রাজশাহী ইউনিভার্সিটি প্রিপারেশন প্লাস সামনে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে ইনশাল্লাহ তুমি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবা। অ্যাটলিস্ট তোমার পজিশনটাকে বুঝতে পারবা যে তোমার যে সিরিয়াল, পাস করলে তো সিরিয়াল আসবে, সেই সিরিয়ালটা তুমি পাবা, যে তোমার সিরিয়ালটা কত, তোমার আরও কতটুকু ইফোর্ট দিলে সামনের বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবা। আর যারা মোটামুটি 1500-র মধ্যে থাকবা, আশা করি তোমরা তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি সিট পেয়ে যাবা। তার মানে আরইউতে যদি আমরা পার শিফটে যদি 1500-র মধ্যে থাকি, 1500 সিরিয়ালে থাকি পার শিফট, আশা করি আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে একটা সিট পেয়ে যাব। পার শিফটে 1500-র মধ্যে সিরিয়াল থাকলে একটা সিট পেয়ে যাব। তো আশা করি রাজশাহী ইউনিভার্সিটির আজকের যে আলোচনা, আজকের যে ভিডিও, এটা তোমরা বুঝছো। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।